নমস্কার, গল্পের শহরে আপনাদের আরও একবার স্বাগত। আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বড়দিদি। শ্রোতাদের সুবিধার্থে গল্পটি ভাষান্তর করা হলো। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প বড়দিদি। এই পৃথিবীতে এক সম্প্রদায়ের লোক আছে, তারা যেন খড়ের আগুন, দপ করে জ্বলেও উঠতে পারে, আবার খপ করে নিভেও যেতে পারে। তাদের পেছনে সদা সর্বদা একজন লোক থাকা প্রয়োজন। সে যেন প্রয়োজন অনুসারে খড় জুগিয়ে দেয়। গৃহস্থ কন্যারা মাটির প্রদীপ সাজাবার সময় যেমন তেল ও সলতে দেয়, তেমনি তার গায়ে একটা কাঠিও দিয়ে দেয়। প্রদীপের শিখা যখন কমে আসতে থাকে, এই ক্ষুদ্র কাঠিটির তখন বড়ই প্রয়োজন, উস্কিয়ে দিতে হয়। এটি না হলে তেল ও সলতে সত্ত্বেও প্রদীপের জ্বলা চলে না। সুরেন্দ্রনাথের প্রকৃতি কতকটা সেই রকমই। বল, বুদ্ধি, ভরসা তার সব আছে, তবু সে কোনো কাজ একা সম্পূর্ণ করতে পারে না। খানিকটা কাজ যেমন সে উৎসাহের সাথে করতে পারে, বাকিটুকু সে তেমন নীরবে আলস্য ভরে ছেড়ে দিয়ে চুপ করে থাকতে পারে। তখনই একজন লোকের প্রয়োজন, যে উস্কিয়ে দেবে। সুরেন্দ্রের পিতা সুদূর পশ্চিমাঞ্চলে ওকালতি করতেন। এই বাংলাদেশের সাথে তার বেশি কিছু সম্বন্ধ ছিল না। এইখানেই সুরেন্দ্র তার 20 বছর বয়সে MA পাশ করে, কিছুটা তার নিজের গুণে আর কিছুটা বিমাতার গুণে। এই বিমাতাটি এমন অধ্যাবসায়ের সাথে তার পেছনে লেগে থাকতেন যে সে অনেক সময় বুঝতেই পারত না যে তার নিজের স্বাধীন সত্তা কিছু আছে কিনা। সুরেন্দ্র বলে কোনো স্বতন্ত্র জীব এ জগতে বাস করে না। এই বিমাতার ইচ্ছাই একটি মানুষের আকার ধরে কাজকর্ম, শোয়া বসা, পড়াশোনা, পাশ প্রভৃতি সেরে নেয়। এই বিমাতাটি নিজের সন্তানের প্রতি কতটা উদাসীন হলেও সুরেন্দ্রের হেফাজতের সীমা ছিল না। থুতু ফেলাটি পর্যন্ত তার দৃষ্টি অতিক্রম করত না। এই কর্তব্যপরায়ণা স্ত্রীলোকটির শাসনে থেকে সুরেন্দ্র নামে লেখাপড়া শিখল, কিন্তু আত্মনির্ভরতা শিখল না। নিজের উপর তার কোনো বিশ্বাস ছিল না। কোনো কর্মই যে তার দ্বারা সর্বাঙ্গ সুন্দর এবং সম্পূর্ণ হতে পারে, এটা সে বুঝত না। কখন যে তার কি প্রয়োজন হবে এবং কখন তাকে কি করতে হবে, সেজন্য সে সম্পূর্ণরূপে আরেকজনের উপর নির্ভর করত। ঘুম পেয়েছে কি ক্ষুধা পেয়েছে, অনেক সময় এটাও সে নিশ্চিত করে ঠাউর করতে পারত না। জ্ঞান হওয়া অবধি তাকে বিমাতার ওপর ভার করে এই 15 বছর কাটাতে হয়েছে। সুতরাং বিমাতাকেও তার জন্য অনেক কাজ করতে হয়। 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টাই তিরস্কার, অনুযোগ, লাঞ্ছনা, তাড়না, মুখ বিকৃতি, এছাড়াও পরীক্ষার বছর আগে থেকেই তাকে সমস্ত রাত্রি সজাগ রাখবার জন্য নিজের নিদ্রাসুখ বিসর্জন দিতে হতো। নিজের সতীনের ছেলের জন্য কে কবে এত করে থাকে? পাড়া প্রতিবেশীরাও এক মুখে রায়গিন্নির সুখ্যাতি না করে উঠতে পারে না। সুরেন্দ্রের ওপর তার আন্তরিক যত্নের এতটুকু ত্রুটি ছিল না। তিরস্কার, লাঞ্ছনার পর মুহূর্তে যদি তার চোখ মুখ ছলছল করে উঠত, রায়গিন্নি সেটা জ্বরের পূর্বলক্ষণ নিশ্চিত বুঝে 3 দিনের জন্য সাগুর ব্যবস্থা করে দিতেন। মানসিক উন্নতি এবং শিক্ষাকল্পে তার দৃষ্টি আরও তীক্ষ্ণ ছিল। সুরেন্দ্রের অঙ্গ পরিষ্কার কিংবা আধুনিক রুচি অনুমোদিত বস্ত্রাদি দেখলেই তার শখ এবং বাবুয়ানা করার গুপ্ত ইচ্ছা তার চোখে স্পষ্ট ধরা যেত, এবং সেই মুহূর্তেই 2-3 সপ্তাহের জন্য সুরেন্দ্রের বস্ত্রাদি ধোপা ঘরে যাওয়া নিষিদ্ধ হয়ে যেত। এমনিভাবে সুরেন্দ্র দিন কাটাচ্ছিল। এমনি সন্দেহ ও সতর্কতার মাঝে তার কখনো কখনো মনে হতো এই জীবনটা বাঁচবার মতো নয়। কখনো বা সে মনে মনে ভাবত, বুঝি এমন করেই সকলের জীবনের প্রভাতটা অতিবাহিত হয়। কিন্তু একদিন আশেপাশের লোকগুলো গায়ে পড়ে তার মাথায় বিভিন্ন ধারণা গুঁজে দিত। একদিন সেটাই ঘটল। একজন বন্ধু তাকে পরামর্শ দিল যে
তার মতো বুদ্ধিমান ছেলে বিলেত যেতে পারলে ভবিষ্যতে অনেক উন্নতির আশা আছে। স্বদেশে ফিরে এসে সে অনেকের উপকার করতে পারবে। কথাটা সুরেন্দ্রর মন্দ লাগল না। বনের পাখির চেয়ে পিঞ্জরের পাখিটাই বেশি ছটফট করে। সুরেন্দ্রের কল্পনার চোখে যেন একটু মুক্ত বায়ু, একটু স্বাধীনতার আলো দেখতে পাচ্ছিল। তাই তার পরাধীন প্রাণটা উন্মত্তের মতো পিঞ্জরের চতুর্দিকে ঝটপট করে ঘুরে বেড়াতে লাগল। সে পিতাকে এসে নিবেদন করল তার বিলেত যাবার উপায় করে দিতে হবে। তাতে যে সকল উন্নতির আশা ছিল তাও সে বলল। পিতা বললেন, ভেবে দেখব। কিন্তু গৃহিণীর ইচ্ছা একেবারেই প্রতিকূল। তিনি পিতা পুত্রের মাঝখানে ঝড়ের মতো এসে পড়ে এমন অট্টহাসি হাসলেন যে দুজনেই স্তম্ভিত হয়ে গেল। গৃহিণী বলল, তবে আমাকেও বিলেতে পাঠিয়ে দাও না, না হলে সুরকে সামলাবে কে? সে জানে না কখন কি খেতে হয়, কখন কি পড়তে হয়, তাকে একলা বিলেত পাঠাচ্ছ? বাড়ির ঘোড়াটাকে সেখানে পাঠানো যা, ওকে পাঠানো তাই। ঘোড়া গরুতে বুঝতে পারে যে তার খিদে পেয়েছে কি ঘুম পেয়েছে, তোমার সুরো তাও পারে না। তারপর আবার সেই হাসি। হাসির আধিক্য দর্শনে রায়মহাশয় বিষম লজ্জিত হয়ে পড়লেন। সুরেন্দ্র মনে করল যে এরূপ অকাট্য যুক্তির বিপক্ষে কোনো রকম প্রতিবাদ করা যায় না। বিলেত যাবার আশা সে ত্যাগ করল। তার বন্ধু একথা শুনে বিশেষ দুঃখিত হল। বিলেত যাবার আর কোনো উপায় আছে কি না তাও সে বলতে পারল না। কিন্তু অবশেষে বলল যে এরকম পরাধীনভাবে থাকার চেয়ে ভিক্ষা করে খাওয়া শ্রেয়, এবং এটা নিশ্চিত যে এরকম সম্মানের সাথে যে এমএ পাশ করতে পারে তাকে উদাহরণের জন্য লালায়িত হতে হয় না। সুরেন্দ্র বাড়ি এসে কথা ভাবতে লাগল। যত ভাবল তত সে দেখতে পেল যে বন্ধু ঠিকই বলেছে, ভিক্ষা করে খাওয়াই ভালো। সবাই তো আর বিলেত যেতে পারে না, কিন্তু এমন জীবিত মৃতের মাঝামাঝি হয়েও সকলকে দিন তো কাটাতে হয় না। তাই একদিন গভীর রাত্রে এসে স্টেশনে এসে কলকাতার টিকিট কিনে গাড়িতে বসল এবং ডাকযোগে পিতাকে একটা চিঠি লিখে দিল যে কিছুদিনের জন্য সে বাড়ি ত্যাগ করেছে। অনর্থক অনুসন্ধান করে বিশেষ লাভ হবে না, এবং সন্ধান করে পেলেও সে বাড়ি ফিরে আসবে এরূপ সম্ভাবনাও নেই। রায়মহাশয় গৃহিণীকে এই পত্র দেখালেন। তিনি বললেন, সুরো এখন মানুষ হয়েছে, বিদ্যে শিখেছে, পাকা বার হয়েছে, এখন উড়ে পালাবে না তো কখন পালাবে? তা সত্ত্বেও তিনি অনুসন্ধান করলেন। কলকাতায় যারা পরিচিত ছিল তাদেরকে চিঠি দিলেন, কিন্তু কোনো উপায় হলো না। সুরেন্দ্রর কোনো সন্ধান পাওয়া গেল না। কলকাতার জনকোলাহলপূর্ণ রাজপথে পড়ে সুরেন্দ্র প্রমাদ গুনল। এখানে তিরস্কার করার কেউ নেই, দিবানিশির শাসনেও কেউ রাখতে চায় না। মুখ শুকিয়ে গেলে কেউ ফিরেও দেখে না, মুখ ভারী হলেও কেউ লক্ষ্য করে না। এখানে নিজেকে নিজে দেখতে হয়। এখানে ভিক্ষাও জোটে, করুণার স্থানও আছে, আশ্রয়ও পাওয়া যায়, কিন্তু নিজের চেষ্টা চাই। স্বেচ্ছায় কেউই তোমার মাঝে ঝাঁপিয়ে পড়বে না। খাওয়ার চেষ্টা যে নিজেকে করতে হয়, আশ্রয়ের স্থানটুকু যে নিজেকে খুঁজে নিতে হয়, কিংবা নিদ্রা এবং ক্ষুধার মাঝখানে যে একটু প্রভেদ আছে, এখানে এসে সে প্রথমবার শিক্ষা পেল। কতদিন হলো সে বাড়ি ছেড়েছে? রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়ে শরীরটা নিতান্ত ক্লান্ত হয়ে আসছে। হাতে যে টাকা ছিল সেটাও ফুরিয়ে আসছে, বস্ত্রাদি মলিন এবং জীর্ণ হতে চলল। রাত্রে শুয়ে থাকবার স্থানটুকুরও কোনো ঠিকানা নেই। সুরেন্দ্রের চোখে জল আসলো। বাটিতে চিঠি লিখতে ইচ্ছে হলো, বড় লজ্জা করে, এবং সকলের ওপর যখন তার বিমাতার সেই স্নেহ কঠিন মুখখানি মনে পড়ে, তখন বাড়ি যাওয়ার ইচ্ছা একেবারে আকাশকুসুম হয়ে দাঁড়ায়। সেখানে যে কখনো ছিল একথা ভাবতেও তার ভয় হয়। একদিন সে তার মতোই এক দরিদ্রকে কাছে পেয়ে জিজ্ঞাসা করল, বাপু তোমরা এখানে খাও কি করে? লোকটা একটু বোকা ধরনে, না হলে উপহাস করত। সে বলল, চাকরি করে খাটিয়া খাই।
কলকাতার রোজগারের ভাবনা কি? সুরেন্দ্র বলল, আমাকে একটা চাকরি করে দিতে পারো? সে বলল, তুমি কি কাজ জানো? সুরেন্দ্রনাথ কোনো কাজই জানত না, তাই সে চুপ করে ভাবতে লাগল। তুমি কি ভদ্রলোক? সুরেন্দ্র মাথা নাড়ল। তবে লেখাপড়া শেখোনি কেন? শিখেছি। সে লোকটা একটু ভেবে বলল, তবে ওই বাড়িতে যাও, ওখানে বড়লোক জমিদার থাকে, একটা কিছু কাজ ঠিক করে দেবেন। এই বলে সে চলে গেল। সুরেন্দ্র ফটকের কাছে আসলো, একবার দাঁড়ালো, আবার পিছিয়ে গেল, আবার ফিরে আসলো, আবার ফিরেও গেল। সেদিন আর কিছু হলো না। পরের দিন ওরম করে কাটল। দুদিন ধরে সে ফটকের কাছে উমেদারি করে তৃতীয় দিনে অপেক্ষাকৃত সাহস সঞ্চয় করে ভিতরে প্রবেশ করল। সম্মুখে একজন ভৃত্য দাঁড়িয়েছিল। সে বলল, কি চান? আগে বাবুকে। বাবু বাড়ি নেই। সুরেন্দ্রনাথের বুকখানা আনন্দে ভরে উঠল। একটা নিতান্ত শক্ত কাজের হাত থেকে সে পরিত্রাণ পেল। বাবু বাড়ি নেই। চাকরির কথা, দুঃখের কাহিনী বলতে হলো না, এটাই তার আনন্দের কারণ। তখন সে দ্বিগুণ উৎসাহে ফিরে গেল। দোকানে বসে পেট ভরে খাবার খেয়ে খানিকক্ষণ সে মনের আনন্দে ঘুরে বেড়ালো এবং মনে মনে রীতিমতো আলোচনা করতে লাগলো যে পরদিন কেমন করে কর্তাবার্তা বলতে পারলে তার নিশ্চিত একটা কিনারা হয়ে যাবে। পরদিন কিন্তু উৎসাহটা তেমন রইল না। বাড়ির যত নিকটবর্তী হতে লাগলো ততই তার ফিরে যাওয়ার ইচ্ছা হতে লাগলো। ক্রমে ক্রমে সে ফটকের কাছে এসে একেবারে দমে পড়ল। পা আর কোনো মতেই ভেতরে যেতে চাইছে না। তার কিছুতেই মনে হচ্ছে না যে সে নিজের কাজের জন্য নিজেই এসেছে। ঠিক মনে হচ্ছিল যেন জোর করে তাকে কেউ পাঠিয়ে দিয়েছে। কিন্তু দরজার কাছে সে আর উমেদারি করবে না, তাই ভিতরে আসলো। সেই ভৃত্যটির সাথে আবার দেখা হলো। সে বলল, বাবু বাড়ি আছেন, দেখা করবেন কি? হ্যাঁ, তবে চলুন। এটা আরও কঠিন। জমিদারবাবুর প্রকাণ্ড বাড়ি, রীতিমতো সাহেবী ধরনের সাজানো আসবাবপত্র, কক্ষের পর কক্ষ মার্বেল প্রস্তরের সোপানাবলী, ঝাড়লণ্ঠন লাল কাপড়ে ঢাকা প্রতি ঘরে শোভা পাচ্ছে। ভিত্তি সংলগ্ন প্রকাণ্ড মুকুর, কত ছবি, কত ফটোগ্রাফ। এ সকল অপরের পক্ষে যাই হোক, সুরেন্দ্রর কাছে নতুন নয়, কারণ তার পিতার বাড়িতেও দরিদ্রের কুটির নয়। আর যাই হোক, সে দরিদ্র পিতার আশ্রয় বড় হয়নি। সুরেন্দ্র ভাবছিল সেই লোকটার কথা যার সাথে দেখা করতে, অনুনয় বিনয় করতে সে যাচ্ছিল। তিনি কি প্রশ্ন করবেন এবং সে কি উত্তর দেবে। কিন্তু এত ভাববার সময় নেই। কর্তার সামনেই বসেছিলেন। সুরেন্দ্রনাথকে প্রশ্ন করলেন, কি প্রয়োজন? আজ 3 দিন ধরে সুরেন্দ্র এই কথাই ভাবছিল, কিন্তু এখন সব ভুলে গেল। ব্রজরাজ লাহিড়ী পূর্ববঙ্গে জমিদার, মাথায় 2-4 গাছা চুলও পেকেছে, বাতিকে নয়, ঠিক বয়সেই পেকেছিল। বড় লোক, অনেক দেখেছিলেন, তাই চট করে সুরেন্দ্রনাথকে দেখে সে কিছুটা বুঝে নিলেন এবং বললেন, হ্যাঁ বাপু, কি চাও তুমি? কোনো একটা। কি একটা? চাকরি। ব্রজরাজবাবু মৃদু হেসে বললেন, আমি চাকরি দিতে পারি এ সংবাদ তোমাকে কে দিল? পথে একজনের সাথে দেখা হলে আমি জিজ্ঞাসা করেছিলাম, সেই আপনার কথা। ভালো, তো তোমার বাড়ি কোথায়? আগে পশ্চিমে। সেখানে কে আছে? সুরেন্দ্রনাথ সব কথা বলল। তোমার পিতা কি করেন? অবস্থার চাপে পড়ে সুরেন্দ্র নতুন ধাঁচ শিখেছিল। একটু জড়িয়ে জড়িয়ে বলল, সামান্য চাকরি করেন। তাতে চলে না, তাই তুমি উপার্জন করতে চাও? হ্যাঁ। এখানে কোথায় থাকো? কোনো নির্দিষ্ট স্থান নেই, যেখানে সেখানে। ব্রজবাবুর দয়া হলো। সুরেন্দ্রনাথকে কাছে বসিয়ে তিনি বললেন,
তুমি এখনো বালক মাত্র, এই বয়সে বাড়ি ছেড়ে আসতে বাধ্য হয়েছে বলে দুঃখ হচ্ছে। আমি নিজেও যদিও কোনো চাকরি দিতে পারি না, কিন্তু যাতে কিছু জোগাড় হয় তার উপায় করে দিতে পারি। আচ্ছা বলে সুরেন্দ্র যখন চলে যাচ্ছে তখন ব্রজবাবু তাকে ফিরিয়ে নিয়ে এসে বললেন, আর তোমার কিছু জিজ্ঞাসা করার নেই? না। এতেই তোমার কাজ হয়ে গেল? কি উপায় করতে পারি, কবে করতে পারি, কিছুই জানবার প্রয়োজন বিবেচনা করলে না? সুরেন্দ্র অপ্রতিভ হয়ে ফিরে দাঁড়াল। ব্রজবাবু সহাস্যে বললেন, এখন কোথায় যাবে? কোনো একটা দোকানে। সেখানে খাবে? সেইখানেই আহার করবে? প্রতিদিনই তাই করি। তুমি কতদূর লেখাপড়া শিখেছ? কিছু শিখেছি। আমার ছেলেকে পড়াতে পারবে? সুরেন্দ্র খুশি হয়ে বলল, পারব। ব্রজবাবু আবার হাসলেন। তার মনে হলো দুঃখে এবং দারিদ্র্যে তার মাথার ঠিক নেই। কেননা কাকে শিক্ষা দিতে হবে এবং কী শিক্ষা দিতে হবে এ কথা না জেনেই অতটা আনন্দিত হওয়া তার কাছে পাগলামি বলে বোধ হলো। বললেন, যদি সে বলে আমি বিএ ক্লাসে পড়ি তখন কি তুমি তাকে পড়াবে? সুরেন্দ্র একটু গম্ভীর হয়ে ভাবল, তারপর বলল, তা একরকমই হবে। ব্রজবাবু আর কোনো কথা বললেন না। ভৃত্যকে ডেকে বললেন, বঙ্কু, এই বাবুটির থাকার জায়গা ব্যবস্থা করে দাও এবং স্নানাহারে জোগাড় দেখো। পরে সুরেন্দ্রের দিকে তাকিয়ে বললেন, সন্ধ্যার পর আবার ডেকে পাঠাবো, তুমি আমার বাড়িতেই থাকো। যতদিন না কোনো চাকরির উপায় হয় ততদিন স্বচ্ছন্দে এখানে থাকতে পারবে। দুপুরবেলা আহার করতে গিয়ে তিনি তার জ্যৈষ্ঠ কন্যা মাধবীকে ডেকে বললেন, মা, একজন দুঃখী লোককে বাড়িতে স্থান দিয়েছি। কে বাবা? দুঃখী লোক, এছাড়া আর কিছু জানি না। লেখাপড়া বোধহয় কিছু জানে, কেননা তোমার দাদাকে পড়াবার কথা বলতেই সে তাতেই স্বীকার করেছে। বিএ ক্লাসের ছেলেকে সে পড়াতে সাহস করতে পারে, অন্তত তোমার ছোট বোনটিকে সে নিশ্চয়ই পড়াতে পারবে। মনে করছি সেই প্রমিলারই মাস্টার থাকুক। মাধবী আপত্তি করল না। সন্ধ্যার পর তাকে ডেকে এনে ব্রজবাবু তাই বলে দিলেন। পরদিন থেকে সুরেন্দ্রনাথ প্রমিলাকে পড়াতে বসলেন। প্রমিলার বয়স 7 বছর। সে বোধোদয় পড়ে। বড়দিদি মাধবীর কাছে ফার্স্ট বুকের ভিকের গল্প পর্যন্ত পড়েছিল। সে খাতা পত্র, বই, স্লেট, পেন্সিল, ছবি, লজেন্স প্রভৃতি এনে পড়তে বসল। ডু নট মুভ, সুরেন্দ্রনাথ বলে দিল, ডু নট মুভ, নড়িও না। প্রমিলা পড়তে লাগলো, ডু নট মুভ, নড়িও না। তারপর সুরেন্দ্রনাথ অন্যমনস্ক হয়ে স্লেট টেনে নিল, পেন্সিল হাতে করে আঁক পাড়তে লাগলো। প্রবলেমের পর প্রবলেম সলভ হতে লাগলো। ঘড়িতে 7টার পর 8টা, তারপর 9টা বেজে গেল। প্রমিলা কখনো এপাশ কখনো ওপাশ ফিরে ছবির পাতা উল্টিয়ে শুয়ে বসে লজেন্স মুখে পুড়ে নিরীহ ভেকের সর্বাঙ্গে মশিলিপ্ত করতে করতে পড়তে লাগলো, ডু নট মুভ, নড়িও না। মাস্টারমশাই, বাড়ি যাই? যাও। সকালবেলাটা তার এইভাবেই কাটে, কিন্তু দুপুরবেলার কাজটা একটু আলাদা প্রকৃতির। চাকরির যাতে একটা উপায় হয় সেই জন্য ব্রজবাবু অনুগ্রহ করে 2-1 ভদ্রলোকের নামে খানকতক পত্র দিয়েছিলেন। সুরেন্দ্রনাথ এগুলো পকেটে করে বাহির হয়ে পড়ে। সন্ধান করে তাদের বাড়ির সামনে এসে উপস্থিত হয়। দেখে কত বড় বাড়ি, কটা জানলা, বাইরে কতগুলো ঘর, 2তলা কি 3তলা, সম্মুখে কোনো ল্যাম্পপোস্ট আছে কি না। তারপর সন্ধ্যের পূর্বেই ফিরে আসে। কলকাতায় এসে সে কতগুলো পুস্তক কিনেছিল, বাড়ি থেকেও সে কতগুলো নিয়ে এসেছিল। এখন সেগুলি সে গ্যাসের আলোকে পড়তে থাকে। ব্রজবাবু কাজকর্মের কথা জিজ্ঞাসা করলে হয় চুপ করে থাকে, না হয় বলে ভদ্রলোকের সঙ্গে সাক্ষাৎ হয়নি। আজ 4 বছর হলো ব্রজবাবুর পত্নী বিয়োগ হয়েছে। বুড়ো বয়সে এই দুঃখ বুড়োতেই বোঝে। কিন্তু যাক সে কথা। তার আদরের কন্যা মাধবী দেবী যে তার এই 16 বছর বয়সে স্বামী হারিয়েছে,
এটাই ব্রজরাজের শরীরের অর্ধেক রক্ত শুষে নিয়েছে। সাধ করে ঘটা করে তিনি মেয়ের বিবাহ দিয়েছিলেন। নিজের অনেক টাকা, তাই অর্থের প্রতি নজরই দেননি। ছেলেটির বিষয় আশয় আছে কিনা খোঁজও নেননি। শুধু দেখেছিলেন ছেলেটি লেখাপড়া করছে, রূপবান, সৎ, সাধুচরিত্র, এইসব লক্ষ্য করেই মাধবীর বিবাহ দিয়েছিলেন। 11 বছর বয়সে মাধবীর বিবাহ হয়েছিল। 3 বছর সে স্বামীর কাছে ছিল। যত্ন, স্নেহ, ভালোবাসা সবই সে পেয়েছিল। কিন্তু যোগেন্দ্রনাথ বাঁচলেন না। মাধবীর এই জীবনের সব স্বাদ মুছে দিয়ে ব্রজরাজের বক্ষে শেল হেনে তিনি স্বর্গে চলে গেলেন। মরবার সময় মাধবী যখন বড় কাঁদতে লাগলো, তখন তিনি মৃদু কণ্ঠে বলেছিলেন, মাধবী, তোমাকে যে ছেড়ে যাচ্ছি এটাই আমার সবচেয়ে বড় দুঃখ। মরি তাতে ক্ষতি নেই, কিন্তু তুমি যে আজীবন ক্লেশ পাবে এটাই আমাকে বড় বিচলিত করছে। তোমাকে যে যত্ন করতে পারলাম না। দরবিগলিত অশ্রুরাশি যোগেন্দ্রের শীর্ণ বক্ষে ঝরে পড়ল। মাধবী তা মুছে দিয়ে বলেছিল, আবার যখন তোমার পায়ে গিয়ে পড়ব তখন যত্ন করো। যোগেন্দ্রনাথ বলেছিলেন, মাধবী, যে জীবন তুমি আমার সুখের জন্য সমর্পণ করতে, সেই জীবন সকলের সুখে সমর্পণ করো। যার মুখ ক্লিষ্ট মলিন দেখবে তারই মুখ প্রফুল্ল করতে চেষ্টা করো। আর কি বলবো মাধবী। আবার উচ্ছ্বসিত হয়ে অশ্রু ঝরে পড়ল। মাধবী তা মুছিয়ে দিল। সৎপথে থেকো, তোমার পুণ্যে আবার তোমাকে পাব। সেই থেকে মাধবী একেবারেই বদলে গেছে। ক্রোধ, হিংসা, দেশ প্রভৃতি যা কিছু তার ছিল, স্বামীর চিতাভস্মের সাথে সবগুলি সে ইহজন্মের মতো গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে। এ জীবনের কত স্বাদ, কত আকাঙ্ক্ষা, বিধবা হলে সেসব কিছু করা যায় না। মাধবী তখন স্বামীর কথা ভাবে। তিনি যখন নেই তখন আর কেন, কার জন্য পরের হিংসা করব, কার জন্য পরের চোখের জল বোয়াবো। আর এ সকল হীন প্রবৃত্তি তার কোনো কালেই ছিল না। বড়লোকের মেয়ে, কোনো স্বাদ, কোনো আকাঙ্ক্ষাই তার অতৃপ্ত ছিল না। হিংসাদেশ কোনোদিন শেখেও নি। তার নিজের হৃদয়ে অনেক ফুল ফোটে। আগে সে ফুলে মালা গেঁথে সে স্বামীর গলায় পরিয়ে দিত। এখন স্বামী নেই, তা বলে ফুল গাছটিও সে কেটে ফেলেনি। এখন তাদের তেমনি ফুল ফোটে, মাটিতে লুটিয়ে পড়ে। এখন সে আর মালা গাঁথতে যায় না, সত্যই কথা। গুচ্ছ করে অঞ্জলি ভরে দিন দুঃখীকে তা বিলিয়ে দেয়। যার নেই তাকেই দেয়। এতটুকুও কার্পণ্য নেই, এতটুকুও মুখ ভারী করা নেই। ব্রজবাবুর গৃহিণী যেদিন পরলোক গমন করেন সেই দিন থেকে এ সংসারে শৃঙ্খলা ছিল না। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকত। কেউ কাউকে দেখত না, কেউ কারোর দিকে চেয়েও দেখত না। সকলেরই এক একজন ভৃত্য মোতায়েন করা ছিল। তারা আপন আপন প্রভুর কাজ করত। রন্ধনশালায় পাচক রন্ধন করত। বৃহৎ অন্নসত্ত্বের মতো লোকে পাত পেড়ে বসে খেত। কেউ খেতে পেত, কেউ পেত না। সে দুঃখ কেউ চেয়েও দেখত না। কিন্তু যেদিন থেকে মাধবী তার ভাদ্র মাসের ভরা গঙ্গার মতো রূপ, স্নেহ, মমতা নিয়ে পিতৃভবনে ফিরে আসলো, সেই দিন থেকেই যেন সমস্ত সংসারে নবীন বসন্ত ফিরে এসেছে। এখন সবাই বলে বড়দিদি। বাড়ির পোষা কুকুরটা পর্যন্ত দিনান্তে একবার বড়দিদিকে দেখতে চায়। এত লোকের মধ্যেও সে যেন একজনকে স্নেহময়ী, সর্বময়ী বলে বেছে রেখেছে। বাড়ির প্রভু থেকে সরকার, গোমস্তা, দাস, দাসী সবাই ভাবে বড়দিদির কথা। সবাই তার ওপর নির্ভর করে। সকলের মনে মনে একটা ধারণা যে যে কারণেই হোক এই বড়দিদিটির ওপর তার একটু বিশেষ দাবি আছে। স্বর্গের কল্পতরু কখনো দেখিনি, দেখব কিনা তা জানিও না, সুতরাং তার কথা বলতে পারলাম না। কিন্তু ব্রজবাবুর সংসারবর্তী লোকগুলো একটি কল্পতরু পেয়েছিল। তলায় গিয়ে হাত পাতত আর হাসি মুখে ফিরে আসত।
এরকম একটা পরিবারের মধ্যে সুরেন্দ্রনাথ একটা নতুন ধরনের জীবন অতিবাহিত করার উপায় দেখতে পেল। সকলে যখন একজনেরই উপর সমস্ত ভার রেখেছে, তখন সেও তাদের মতো করতে লাগল। কিন্তু অন্যদের থেকে তার ধারণা একটু ভিন্ন ধরনের। সে ভাবত বড়দিদি বলে একটা জীবন্ত বস্তু বাড়ির মধ্যে থাকে, সকলকে দেখে, সব আবদার সহ্য করে, যার যা প্রয়োজন তা তার কাছেই পাওয়া যায়। কলকাতার রাজপথে ঘুরে ঘুরে নিজের জন্য নিজে ভাববার প্রয়োজন সে কিছুটা বুঝেছিল, কিন্তু এখানে আসা অবধি সে একেবারেই ভুলে গেল যে নিজের জন্য তাকে বিগত জীবনে একটা দিনও ভাবতে হয়েছিল বা পরে ভাবতে হবে। জামা কাপড়, জুতো, ছাতা, ছড়ি, যা কিছু প্রয়োজন সমস্তই তার ঘরে আছে এবং প্রচুর আছে। রুমালটাও পর্যন্ত কি যেন সযত্নে সাজিয়ে রেখে গেছে। প্রথমে কৌতূহল হতো, সে জিজ্ঞাসা করত, এসব কোথা থেকে আসলো? উত্তর পেত বড়দিদি পাঠিয়ে দিয়েছে। জলখাবারের থালাটি পর্যন্ত দেখলে সে বুঝতে পারে এতে বড়দিদির সযত্ন স্পর্শ আছে। অঙ্ক কষতে বসে একদিন তার কম্পাসের কথা মনে পড়ল। প্রমীলাকে বলল, প্রমীলা, বড়দিদির কাছ থেকে কম্পাসটা নিয়ে এসো তো। কম্পাস নিয়ে বড়দিদিকে কাজ করতে হয় না, এটা তার কাছে ছিল না, কিন্তু বাজারে তখনই সে লোক পাঠিয়ে দিল। সন্ধ্যার সময় বেরিয়ে এসে সুরেন্দ্রনাথ দেখল তার টেবিলের ওপর প্রার্থিত বস্তুটি পড়ে রয়েছে। পরদিন সকালে প্রমীলা বলল, মাস্টারমশাই, কাল দিদি ওইটা পাঠিয়ে দিয়েছে। তারপর মধ্যে মধ্যে সে এমন একটা আধা জিনিস চেয়ে বসত যে মাধবী মহা বিপদে পড়ত। অনেক অনুসন্ধান করে তবে প্রার্থনা পূর্ণ করতে হতো, কিন্তু কখনো সে বলেনি দিতে পারবো না, কিংবা কখনো সে হঠাৎ হয়তো প্রমীলাকে বলল, বড়দিদির কাছ থেকে 5খানা পুরনো কাপড় নিয়ে এসো, ভিখারিদের দিতে হবে। নতুন পুরাতন বাঁচবার অবসর মাধবীর সবসময় থাকত না, সে তার নিজের 5খানা কাপড় পাঠিয়ে দিত। উপরে জানলা থেকে দেখত 4-5 জন দুঃখী লোক কলরব করতে করতে ফিরে যাচ্ছে, তারাই সে বস্ত্র পেয়েছে। সুরেন্দ্রনাথের এই ছোটোখাটো আবেদন অত্যাচার নিত্যই মাধবীকে সহ্য করতে হতো। ক্রমশ এ সকল এমন অভ্যাস হয়ে গেল যে মাধবীর আর মনেই হতো না যে একটা নতুন জীব তার সংসারে এসে দৈনন্দিন কার্যকলাপের মাঝখানে নতুন রকমের ছোটোখাটো উপদ্রব করে তুলেছে। শুধু তাই নয়, এই নূতন জীবটির জন্য মাধবীকে আজকাল খুবই সতর্ক থাকতে হয়, বড় বেশি খোঁজ নিতে হয়। সে যদি সব জিনিস চেয়ে নিত, তা হলেও মাধবীর অর্ধেক পরিশ্রম কমে যেত। সে যে নিজের কোনো জিনিস চায় না, এটাই বড় ভাবনার কথা। প্রথমে সে জানতে পারেনি যে সুরেন্দ্রনাথ নিতান্ত অন্যমনস্ক প্রকৃতির লোক। সকালে চা ঠান্ডা হয়ে যায়, সে হয়তো খায় না। জলখাবার হয়তো স্পর্শ করার কথাও মনে থাকে না, হয়তো বা কুকুরের মুখে তুলে দিয়ে সে চলে যায়। খেতে বসে অন্ন ব্যঞ্জনে সে কোনো সম্মান রাখে না, পাশে ঠেলে নিচে ফেলে সরিয়ে দিয়ে চলে যায়, যেন কোনো দ্রব্যই তার মনে ধরে না। ভৃত্যেরা এসে বলে, মাস্টারবাবু পাগলা, কিছু দেখে না, কিছু জানে না, বই নিয়েই বসে আছে। ব্রজবাবু মাঝে মাঝে জিজ্ঞাসা করেন, চাকরির কোনো সুবিধা হচ্ছে কিনা। সুরেন্দ্র সেসব কথার ভাষা ভাষা উত্তর দেয়। মাধবী তার পিতার কাছে সে সমস্ত শুনতে পায়, সেই কেবল বুঝতে পারে চাকরির জন্য মাস্টারবাবুর এক তিলও উদ্যোগ নেই এবং ইচ্ছাও নেই। যা আপাতত হয়েছে তাতেই সে পরম সন্তুষ্ট। বেলা 10টা বাজলে বড়দিদির কাছ থেকে স্নানাহারের জন্য তাগিদ আসে। ভালো করে আহার না করলে বড়দিদির হয়ে প্রমীলা অনুযোগ করে যায়। অধিক রাত পর্যন্ত বই নিয়ে বসে থাকলে ভৃত্যেরা গ্যাসের চাবি বন্ধ করে দেয়, বারণ করলে শোনে না, বলে বড়দিদির হুকুম। একদিন মাধবী তার পিতার কাছে এসে বলল, বাবা, প্রমীলা যেমন তার মাস্টারটিও ঠিক তেমনি। কেন রে মা? দুজনেই ছেলে মানুষ। প্রমীলা যেমন বোঝে না তার কখন কি দরকার, কি খেতে হয়, কখন শুতে হয়, কখন কি করা উচিত, তার মাস্টারেরও সেরকম। নিজে সে কিছুই বোঝে না, অথচ অসময়ে এমন জিনিস চেয়ে বসে। জ্ঞান হলে তা কেউ চায় না,
ব্রজবাবু বুঝতে পারলেন না, মুখ পানে চেয়ে রইলেন। মাধবী হেসে বলল, তোমার মেয়েটি বোঝে তার কখন কি দরকার, অথচ অসময় উৎপাত করে তো। তা করে, মাস্টারবাবুও তাই করেন। ব্রজবাবু হেসে বললেন, ছেলেটি বোধহয় একটু পাগল। পাগল নয়, উনি বোধহয় বড় লোকের ছেলে। ব্রজবাবু বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, কেমন করে জানলে? মাধবী জানত না, কিন্তু এমনি বুঝতে পারত। সুরেন্দ্র যে নিজের একটি কাজও নিজে করতে পারে না, পরের ওপর নির্ভর করে থাকে, পরে করে দিলে হয়, না করে দিলে হয় না, এই অক্ষমতাই তাকে মাধবীর কাছে ধরিয়ে দিয়েছিল। তার মনে হতো এটা তার পূর্বের অভ্যেস। বিশেষ এই নতুন ধরনের আহার প্রণালীটা মাধবীকে আরও চমৎকৃত করে দিয়েছে। কোনো খাদ্যদ্রব্যই যে তার মনোযোগ আকর্ষণ করতে পারে না, কিছুই সে তৃপ্তিপূর্বক আহার করে না, কোনোটির ওপরই তার স্পৃহা নেই। এই বৃদ্ধের মতো বৈরাগ্য, অথচ বালকের ন্যায় সরলতা, পাগলের মতো উপেক্ষা, খেতে দিলে খায়, না দিলে খায় না, এই সকলই তার নিকট বড় রহস্যময় বোধ হতো। একটা অজ্ঞাত করুণা চক্ষুও সেই জন্য এই অজ্ঞাত মাস্টারবাবুর ওপরও পড়েছিল। সে যে লজ্জা করে চায় না তা নয়, তার প্রয়োজন হয় না তাই সে চায় না। যখন প্রয়োজন হয় তখন কিন্তু আর সময় অসময় থাকে না, একেবারে বড় দিদির কাছে আবেদন উপস্থিত হয়। মাধবী মুখ টিপে হাসে, মনে হয় এই লোকটি নিতান্তই বালকের মতো সরল। মনোরমা মাধবীর বাল্যকালের সখী, তাকে বহুদিন চিঠি লেখা হয়নি। উত্তর না পেয়ে সে বিষম চটে গিয়েছিল। আজ দ্বিপ্রহরের পর একটু সময় করে মাধবী যখন তাকে চিঠি লিখতে বসেছিল, এমন সময় প্রমীলা এসে ডাকল, বড়দিদি। মাধবী মুখ তুলে বলল, কি? মাস্টারমশাই চশমা কোথায় হারিয়ে গেছে, একটা চশমা দাও। মাধবী হেসে ফেলল, তোমার মাস্টারমশাইকে বলো গে, আমি কি চশমার দোকান করি? প্রমীলা ছুটেই যাচ্ছিল। মাধবী তাকে ডেকে ফিরালো, কোথায় যাচ্ছিস? বলতে। তার চেয়ে সরকার মশাইকে ডেকে নিয়ে আয়। প্রমীলা সরকার মশাইকে ডেকে আনলো। মাধবী বলে দিল, মাস্টারবাবু চশমা হারিয়েছেন, ভালো দেখে একটা কিনে দাও গে। সরকার চলে গেলে সে মনোরমাকে চিঠি লিখল। শেষে লিখে দিল, প্রমীলার জন্য বাবা একজন শিক্ষক নিযুক্ত করেছেন। তাকে মানুষ বললেও হয়, ছোট ছেলে বললেও হয়। আমার বোধ হয় এর পূর্বে সে কখনো বাড়ির বাইরে বের হয়নি, সংসারের কিছুই জানে না। তাকে না দেখলে, না খোঁজ নিলে এক দণ্ড তার চলে না। আমার অর্ধেক সময় সে কেড়ে নিয়েছে। তোমায় আর চিঠি লিখব কখন? এখন যদি তোমার শীঘ্র আসা হয়, তা হইলে এই অকর্মণ্য লোকটিকে দেখিয়ে দেব। এমন অকেজো অন্যমনস্ক লোক তুমি জন্মেও দেখনি। খেতে দিলে খায় না, না দিলে চুপ করে বসে উপবাস করে। হয়তো সমস্ত দিনের মধ্যে তার মনেও পড়ে না যে আহার করেছে কি না। একদিনের জন্য সে নিজেকে চালিয়ে নিয়ে যেতে পারে না। তাই ভাবি, এমন লোক সংসারে বাইর হয় কেন? শুনতে পাই তার বাবা মা আছেন, কিন্তু আমার মনে হয় তারা পাথরের মতো শক্ত প্রাণ। আমি তো বোধ করি এমন লোকের চোখে আড়াল করতে পারতাম না। মনোরমা তামাশা করে উত্তর লিখল, তোমার পত্রে অন্যান্য সংবাদের মধ্যে জানতে পারলাম যে তুমি বাড়িতে একটি বাঁদর পুষেছ, আর তুমি তার সীতাদেবী হয়েছ। কিন্তু তবুও একটু সাবধান করে দিচ্ছি, ইতি মনোরমা। চিঠি পড়ে মাধবীর মুখ হালকা রাঙা হয়ে উঠল। সে উত্তর লিখল, তোমার পোড়া মুখ, তাই কাকে কি ঠাট্টা করতে হয় তাই জানো না। মাধবী জিজ্ঞাসা করল, প্রমীলা, তোমার মাস্টারমশাই চশমা কেমন হয়েছে? প্রমীলা বলল, বেশ। কেমন করে জানলে? মাস্টারমশাই সেই চশমা চোখে দিয়ে বেশ বই পড়েন, তাই জানলুম। মাধবী বললেন, তিনি নিজে কিছু বলেননি? কিচ্ছু না। একটি কথাও না? ভালো হয়েছে কি মন্দ হয়েছে কিছু না? না, কিচ্ছু না।
মাধবীর সদা প্রফুল্ল মুখ যেন মুহূর্তের মধ্যে মলিন হল। কিন্তু তখনই তিনি হেসে বললেন, তোমার মাস্টারকে বলে দিও তিনি যেন আর হারিয়ে না ফেলেন। আচ্ছা, বলে দেবো। দূর পাগলি, তাকে বলতে আছে, তিনি হয়তো কিছু মনে করবেন। তবে কি বলবো না? না। শিবচন্দ্র মাধবীর দাদা। মাধবী একদিন তাকে ধরে বলল, দাদা, প্রমীলার মাস্টার রাত দিন কি পড়ে জানো? শিবচন্দ্র বিএ ক্লাসে পড়ে। ক্ষুদ্র প্রমীলার শিক্ষক শ্রেণীর লোকগুলো তার গ্রাহ্যের মধ্যেই নয়। উপেক্ষা করে বলল, নাটক নোবেল পড়ে, আর কি পড়বে? মাধবী বিশ্বাস হলো না। প্রমীলাকে দিয়ে একখানা বই লুকিয়ে এনে তার দাদার হাতে দিয়ে বলল, নাটক নোবেল বলে তো বোধ হয় না। শিবচন্দ্র আগাগোড়া কিছুই বুঝল না, শুধু এইটুকু বুঝল যে এর এক বিন্দু তার জানা নাই এবং এটি গণিতের বই। বোনের কাছে সম্মান হারাতে তার প্রবৃত্তি হলো না। বলল, এটা অঙ্কের বই, স্কুলে নিচের ক্লাসে পড়ানো হয়। বিষণ্ণ মুখে মাধবী প্রশ্ন করল, কোনো পাশের পড়া নয়? কলেজের বই নয়? শুষ্ক হেসে শিবচন্দ্র বলল, না না, ওসব কিছু না। কিন্তু সেই দিন থেকেই শিবচন্দ্র ইচ্ছাপূর্বক কখনো সুরেন্দ্রর সামনে পড়ত না। মনে মনে ভয় ছিল, পাছে সে কোন কথা জিজ্ঞাসা করে ফেলে, পাছে সব কথা প্রকাশ হয়ে পড়ে এবং পিতার আদেশে তাকেও সকালটা প্রমীলার সাথে একসাথে এই মাস্টারের কাছে খাতা পেন্সিল নিয়ে বসে থাকতে হয়। কিছুদিন পর মাধবী তার পিতাকে বলল, বাবা, আমি দিন কতকের জন্য কাশী যাব। ব্রজবাবু চিন্তিত হয়ে বললেন, সে কি মা, তুমি কাশী গেলে সংসারের কি হবে? মাধবী হেসে বলল, আমি আবার আসবো তো, একেবারে তো যাচ্ছি না। মাধবী হাসল। পৃথার চোখে জল আসছিল। মাধবী বুঝতে পারল এইভাবে কথা বলা অন্যায় হয়েছে। সামলিয়ে নেওয়ার জন্য সে বলল, শুধু দিন কতকের জন্য বেড়াতে যাব। তা যাও, কিন্তু মা, সংসার চলবে না। আমি ছাড়া সংসার চলবে না? চলবে না কেন মা, চলবে। হাল ভেঙে গেলে স্রোতের মুখে নৌকাখানা যেমন করে চলে, এ তেমনি চলবে। কিন্তু কাশী যাওয়া তার নিতান্তই প্রয়োজন। সেখানে তার বিধবা ননদিনী তার একমাত্র পুত্র নিয়ে বাস করেন। তাকে একবার দেখতে হবে। কাশী যাওয়ার দিন সে প্রত্যেককে ডেকে সংসারের ভার দিয়ে গেল। বুড়ি দাসীকে ডেকে পিতা, দাদা, প্রমীলার বিশেষভাবে দেখাশোনা করার জন্য অনুরোধ ও উপদেশ দিল। কিন্তু মাস্টারের কথা কাউকেই বলল না। ভুলে যায়নি, ইচ্ছা করেই বলল না। সম্প্রতি তার উপর একটু রাগ হয়েছিল। মাধবী তার জন্য অনেক করেছে, কিন্তু এমনকি সেই মুখের কথাতেও কৃতজ্ঞতা জানায়নি। তাই মাধবী বিদেশে গিয়ে এই অকর্মণ্য সংসারানভিজ্ঞ উদাসীনটিকে জানাতে চায় যে সে একজন ছিল। একটা কৌতুক করতে দোষ কি? সে না থাকলে এর যেভাবে দিন কাটে দেখতে অপরাধ কি? তাই সে সুরেন্দ্রের সম্বন্ধে কাউকে কিছু বলে গেল না। সুরেন্দ্রনাথ প্রবলেম সলভ করছিলেন। প্রমীলা বলল, কাল রাত্রে দিদি কাশী গিয়েছেন। কথাটা তার কানে গেল না, কিন্তু দিন দুই পরে যখন সে দেখতে পেল 10টার সময় আহারের জন্য আর পিড়াপিড়ি হয় না, কোনো দিন 1টা বা 2টোও বেজে যায়। স্নানের পর কাপড় ছাড়তে গিয়ে দেখে বোধহয় সেগুলো আর তেমনি পরিষ্কার নেই, জলখাবারের থালাটাও তেমনিভাবে সাজানো নেই। রাত্রে গ্যাসের চাবিকেও বন্ধ করতে আসে না। পড়ার ঝোঁকে রাত 2-3টে বেজে যায়। সকালে ঘুম ভাঙে না, উঠতে বেলা হয়। সমস্ত দিন চোখের পাতা ছেড়ে ঘুম কিছুতেই যেতে চায় না। শরীর যেন বড্ড ক্লান্ত হয়ে পড়ছে। তখন সুরেন্দ্রনাথের বোধ হলো যে এই সংসারে একটু কিছু পরিবর্তন হয়েছে। গরম হলে তবেই লোকে পাখার সন্ধান করে। সুরেন্দ্রনাথ বই থেকে মুখ তুলে বলল, প্রমীলা, বড়দিদি কি এখানে নাই না? সে বলল, দিদি কাশী গিয়েছেন। তাই তো। দিন 2 পরে হঠাৎ প্রমীলার দিকে চেয়ে বলল, বড়দিদি কবে আসবেন? 1 মাস পরে। সুরেন্দ্রনাথ আবার বইতে মনোযোগ করল।
আরও 5 দিন কেটে গেল। সুরেন্দ্রনাথ পেন্সিলটা বইয়ের ওপর রেখে দিয়ে বলল, প্রমীলা, 1 মাসের আর কতদিন বাকি? অনেক দিন। পেন্সিল তুলে নিয়ে সুরেন্দ্রনাথ চশমা খুলে কাঁচ দুটো পরিষ্কার করল, তারপর চোখে দিয়ে বইয়ের দিকে চেয়ে রইল। পরদিন বলল, প্রমীলা, বড়দিদিকে তুমি চিঠি লেখো না? লিখি বই কি, তাড়াতাড়ি আসতে লেখনি? না। সুরেন্দ্রনাথ একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে বলল, তাই তো। প্রমীলা বলল, মাস্টারমশাই, বড়দিদি এলে বেশ হয় না? বেশ হয়। আসতে লিখে দেবো? সুরেন্দ্রনাথ উৎফুল্ল হয়ে বলল, দাও। আপনার কথা লিখে দেব? দাও। এই দাও বলতে তার কোনো দ্বিধাবোধ হলো না, কেননা জগতের কোনো আদব কায়দা সে জানত না। বড়দিদিকে আসবার জন্য অনুরোধ করা যে তাকে মানায় না, ভালো শুনতে লাগে না, এটা সে মোটেও বুঝতে পারল না। যে না থাকলে তার বড় অসুবিধা হয়, যার অবর্তমানে তার চলছে না, তাকে আসতে বলা সে কিছুই অসঙ্গত মনে করল না। এই জগতে যার কৌতূহল কম, সে সাধারণ মানুষের সমাজে একটু বাইরে। যে দলে সাধারণ মানুষ বিচরণ করে, সে দলে তার মেশা চলে না। সাধারণের মতামত তার মতামতের সাথে মিশ খায় না। কৌতূহলী হওয়া সুরেন্দ্রের স্বভাব নয়। যতটা তার প্রয়োজন ততটাই সে জানতে চায়। তার বাইরে স্বেচ্ছাপূর্বক 1 পাও সে যেতে ইচ্ছা করে না এবং সময়ও পায় না। তাই বড়দিদির সম্বন্ধে সে নিতান্তই অনভিজ্ঞ ছিল। এতদিন এই সংসারে তার অতিবাহিত হল। এই 3 মাস ধরে সে বড়দিদির ওপর ভর দিয়ে পরম আরামে দিন কাটিয়েছে, কিন্তু কোনোদিন জিজ্ঞাসা করেনি এই জীবটি কেমন, কত বড়, কত বয়স, কেমন দেখতে, কত গুণ, কিছুই সে জানত না। জানবার বাসনাও হয়নি, একবারে মনেও পড়েনি। এর সম্বন্ধে একটা কথা জিজ্ঞাসা করতেও তো লোকের স্বাদ হয়। সবাই বলে বড়দিদি, সেও বলে বড়দিদি। সবাই তার কাছে স্নেহ যত্ন পায়, সেও পায়। বিশ্বের ভাণ্ডার তার কাছে গচ্ছিত আছে, যে যা চায় সেই পায়। সুরেন্দ্রও নিয়েছে, এতে আর আশ্চর্যের কথা কি? মেঘের কাজ জল বরিশন করা, বড়দিদির কাজ স্নেহ যত্ন করা। যখন বৃষ্টি পড়ে তখন যে হাত পাতে সেই জল পায়। বড়দিদির কাছে হাত পাতলে অভীষ্ট পদার্থ পাওয়া যায়। মেঘের মতোই বুঝি সে অন্ধ, কামনা এবং আকাঙ্ক্ষাহীন। মোটের উপর সে এমনই একটা ধারণা তৈরি করেছিল। এসে অবধি সে যে ধারণা গড়ে রেখেছিল আজও তাই আছে। শুধু এই কাশী গমন ঘটনাটির পর থেকে একটু সে বেশ জানিয়েছে যে বড়দিদি ভিন্ন তার এক দণ্ডও চলতে পারে না। সে যখন বাড়িতে ছিল তখন তার পিতাকে জানত, বিমাতাকে জানত, তাদের কর্তব্য কি তা বুঝত। কিন্তু বড়দিদি বলে কার সাথে তা পরিচিত হয়নি। যখন পরিচয় পেয়েছে তখন সে এমনিই বুঝেছে। কিন্তু মানুষটিকে সে চেনে না, জানে না, শুধু নাম জানে, নামটিই চেনে। লোকটি তার কেউই নয়, নামটিই সর্বস্ব। লোক যেমন ইষ্টদেবতাকে দেখতে পায় না, শুধু নামটি শিখে রাখে, দুঃখে কষ্টে সেই নামটির সম্মুখে সমস্ত হৃদয় মুক্ত করে নতজানু হয়ে করুণা ভিক্ষা চায়। চোখে জল আসে, মুছে ফেলে শূন্য দৃষ্টিতে কাকে যেন দেখতে চায়, কিন্তু কিছুই দেখা যায় না। অস্পষ্ট জিহ্বা শুধু 2টি কথা অস্ফুট উচ্চারণ করে থেমে যায়। দুঃখ পেয়ে সুরেন্দ্রনাথও অস্ফুটে উচ্চারণ করল, বড়দিদি। তখনও সূর্যোদয় হয়নি, পূর্বদিক সবেমাত্র রাঙা হয়েছে। প্রমীলা এসে নিদ্রিত সুরেন্দ্রনাথের গলা জড়িয়ে ধরল, মাস্টারমশাই, মাস্টারমশাই। সুরেন্দ্রনাথের অলস চক্ষু দুটি হালকা উন্মুক্ত হয়ে বলল, কি প্রমীলা? বড়দিদি এসেছেন। সুরেন্দ্রনাথ উঠে বসল, প্রমীলার হাত ধরে বলল, চলো দেখে আসি। এই দেখবার বাসনাটি তার মনে কেমন করে উদয় হলো বলা যায় না। এবং এতদিন পরে কেন সে যে প্রমীলার হাত ধরে চোখ মুছতে মুছতে ভেতরে চলল
তাও বুঝতে পারা গেল না, কিন্তু সে ভেতরে এসে উপস্থিত হলো। তারপর সিঁড়ি বেয়ে উপরে উঠল। মাধবীর ঘরের সামনে এসে দাঁড়িয়ে প্রমীলা ডাকল, বড়দিদি। বড়দিদি অন্যমনস্ক হয়ে কি একটা কাজ করছিল। বলল, কি দিদি? মাস্টারমশাই। দুজনেই ততক্ষণে ভিতরে প্রবেশ করেছে। মাধবী শশব্যস্ত হয়ে উঠে দাঁড়ালো। মাথার ওপর এক হাত কাপড় টেনে একপাশে সরে দাঁড়ালো। সুরেন্দ্রনাথ বলছিল, বড়দিদি, তোমার জন্য আমি বড় কষ্টে। মাধবী অবগুণ্ঠনের অন্তরালে বিষম লজ্জায় জিভ কাটে মনে বলে বলল, ছি ছি, তুমি চলে গেলে। মাধবী মনে মনে বলল, কি লজ্জা। মাধবী মৃদু কণ্ঠে বলল, প্রমীলা, মাস্টারমশাইকে বাইরে যেতে বলো। প্রমীলা ছোট হলেও তার দিদির আচরণ দেখে বুঝতে পারছিল যে কাজটা ঠিক হয়নি। বলল, চলুন মাস্টারমশাই। অপ্রতিভের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে সে রইল। তারপর বলল, চলো। বেশি কথা সে বলতে জানত না, বেশি কথাও সে বলতে চায়নি। তবে সারাদিন মেঘের পর সূর্য উঠলে হঠাৎ যেমন লোকে সেদিকে চেয়ে থাকে, ক্ষণকালের জন্য যেমন মনে থাকে না সূর্যের দিকে চেয়ে থাকতে নেই, কিংবা চাইলে চোখের ব্যথা হয়, তেমনি 1 মাস মেঘাচ্ছন্ন আকাশের নিচে থেকে প্রথম সূর্যোদয় সুরেন্দ্রনাথ পরম আহ্লাদে দেখতে গিয়েছিল। কিন্তু ফল যে রূপ দাঁড়াবে তা সে জানত না। সেদিন থেকে তার যত্নটা একটু কমে আসলো। মাধবী যেন একটু লজ্জা পেত। বিন্দু দাসী নাকি কথাটা নিয়ে একটু হেসেছিল। সুরেন্দ্রনাথও একটু সংকুচিত হয়ে পড়েছিল। আজকাল সে যেন দেখতে পায় তার বড়দিদির অসীম ভাণ্ডার সসীম হয়েছে। বোনের যত্ন, জননী স্নেহ পরশ যেন তার আর গায়ে লাগে না, একটু দূরে দূরে থেকে সরে যায়। একদিন সে প্রমীলাকে বলল, বড়দিদিকে আমার ওপর রাগ করেছে না? প্রমীলা বলল, হ্যাঁ। কেন রে? আপনি অমন করে বাড়ির ভেতরে গিয়েছিলেন কেন? যেতে নেই না? তাকে যেতে হয়। দিদি খুব রাগ করেছে। সুরেন্দ্রনাথ বইখানা বন্ধ করে বলল, তাই তো। তারপর একদিন দুপুরবেলা মেঘ করে ঝড় জল আসলো। ব্রজরাজবাবু আজ 2 দিন হলো বাড়ি নেই, জমিদারি দেখতে গিয়েছিলেন। মাধবীর হাতে কিছু কাজ ছিল না, প্রমীলাও বড় উপদ্রব করছিল। মাধবী তাকে ধরে বলল, প্রমীলা, তোর বই নিয়ে আয়, দেখি কত পড়েছিস। প্রমীলা তো একেবারেই কাঠ হয়ে গেল। মাধবী বলল, নিয়ে আয়। বড়দিদি, রাত্রিরে আনবো। না, এক্ষুনি আন। নিতান্ত দুঃখিত মনে তখন সে বই আনতে গেল। এনে বলল, মাস্টারমশাই কিচ্ছু পড়ায়নি, খালি নিজেই পড়ে। মাধবী জিজ্ঞাসা করতে বসল। আগাগোড়া জিজ্ঞাসা করে বুঝল যে সত্যিই মাস্টারমশাই কিছুই পড়াননি। এছাড়াও সে যা শিখেছিল শিক্ষক নিযুক্ত করার পর এই 3-4 মাস ধরে ধীরে ধীরে সবটুকুই ভুলে গেছে। মাধবী বিরক্ত হয়ে বিন্দুকে ডেকে বলল, বিন্দু, মাস্টারকে জিজ্ঞাসা করে আয় তো, কেন প্রমীলাকে এতদিন এতটুকুও পড়াননি। বিন্দু যখন জিজ্ঞাসা করতে গেল, মাস্টার তখন প্রবলেম ভাবছিল। বিন্দু বলল, মাস্টারমশাই, বড়দিদি বলছেন যে আপনি ছোট দিদিকে নাকি কিছুই পড়াননি, কেন? মাস্টারমশাই শুনতে পেল না। এবার বিন্দু জোরে বলল, মাস্টারমশাই। কি? বড়দিদি বলছেন। কি বলছেন? ছোট দিদিকে পড়াননি কেন? অন্যমনস্ক হয়ে সে জবাব দিল, ভালো লাগে না। বিন্দু ভাবল, মন্দ নয়। একথা সে মাধবীকে জানালো। মাধবীর রাগ হলো। সে নিচে এসে দরজার অন্তরালে থেকে বিন্দুকে দিয়ে বলালো, ছোট দিদিকে পড়াননি কেন? কথাটা 2-3 জিজ্ঞাসা করবার পরে সুরেন্দ্রনাথ বলল, আমি পারবো না। মাধবী ভাবল, এ কেমন কথা। বিন্দু বলল, তবে আপনি আছেন কিসের জন্য? না থাকলে কোথায় যাব? তবে পড়ান না কেন? সুরেন্দ্রনাথের এবার চৈতন্য হলো।
ফিরে বসে বলল, কি বলছো? বিন্দু এতক্ষণ ধরে যা বলছিল তাই আবার আবৃত্তি করল। সুরেন্দ্রনাথ তখন বলল, সে তো রোজ পড়ে। পড়ে, কিন্তু আপনি দেখেন কি? না, আমার সময় হয় না। তবে এ বাড়িতে আছেন কেন? সুরেন্দ্রনাথ চুপ করে তা ভাবতে লাগল। আপনি আর পড়াতে পারবেন না? না, আমার পড়াতে ভালো লাগে না। মাধবী ভিতর থেকে বলল, জিজ্ঞাসা কর বিন্দু, কেন এতদিন তবে মিছে কথা বলে আসছেন? বিন্দু তাই করল। শুনে সুরেন্দ্রের প্রবলেমের জাল একেবারে ছিন্ন হয়ে গেল। সে একটু দুঃখিত হলো, একটু ভেবে বলল, তাই তো, বড় ভুল হয়েছে। এই 4 মাস ধরে ক্রমাগত ভুল। হ্যাঁ, তাই তো দেখছি, তা কথাটা তো আমার মনে ছিল না। পরদিন প্রমীলা পড়তে আসলো না। সুরেন্দ্রেরও তত মনে হলো না, তারও পরদিন আসলো না, সেদিনও অমনি গেল। তৃতীয় দিনে প্রমীলাকে দেখতে না পেয়ে সুরেন্দ্রনাথ একজন ভৃত্যকে বলল, প্রমীলাকে ডেকে আনো। ভৃত্য ভিতর থেকে ফিরে এসে বলল, চোর দিদি আর আপনার কাছে পড়বেন না। তবে কার কাছে পড়বে? ভৃত্য বুদ্ধি খরচ করে বলল, অন্য মাস্টার আসবে। বেলা তখন 9টা বেজেছিল। সুরেন্দ্রনাথ কিছুক্ষণ ভেবে চিনতে 2-3খানা বই বগলে চেপে উঠে দাঁড়াল। চশমাটি খাপে পুড়ে টেবিলের ওপর রেখে দিল। অবশেষে ধীরে ধীরে চলে গেল। ভৃত্য বলল, মাস্টারমশাই এ সময় যাচ্ছেন কোথায়? বড়দিদিকে বলে দিও আমি যাচ্ছি। আর আসবেন না? সুরেন্দ্রনাথ এই কথা শুনতে পেল না। বিনা উত্তরে সে ফটকের বাইরে এসে পড়ল। বেলা 2টো বেজে গেল, তাও সুরেন্দ্র ফিরল না। ভৃত্য তখন মাধবীকে সংবাদ দিল, মাস্টারমশাই চলে গিয়েছেন। কোথায় গেছেন? তা তো জানি না। বেলা 9টার সময় চলে যান। যাবার সময় আমায় বলে যান যে বড়দিদিকে বলো আমি চলে যাচ্ছি। সে কি রে, না খেয়ে চলে গেলেন? মাধবী উদ্বিগ্ন হলো। তারপর সে নিজেই সুরেন্দ্রের ঘরে এসে দেখল সব জিনিসপত্র তেমনিই আছে। টেবিলের ওপর চশমাটি খাপ মোড়া আছে, শুধু বই কয়েকখানি নেই। সন্ধে হলো, রাত্রি হলো, সুরেন্দ্রনাথ এলো না। পরদিন মাধবী 2জন ভৃত্যকে ডেকে বলল, তোমরা অনুসন্ধান করে ফিরে আনলে 10টা টাকা পুরস্কার দেব। পুরস্কারের লোভে তারা ছুটল, কিন্তু সন্ধ্যার সময় ফিরে এসে বলল, কোনো সন্ধান পাওয়া গেল না। প্রমীলা কেঁদে বলল, বড়দিদি তিনি চলে গেলেন কেন? মাধবী তাকে সরিয়ে দিয়ে বলল, বাইরে যা, কাঁদিস নে। 2 দিন 3 দিন করে যতই দিন যেতে লাগলো মাধবী ততটাই উদ্বিগ্ন হয়ে পড়ল। বিন্দু বলল, বড়দিদি এত খোঁজাখুঁজি কেন? কলকাতা শহরে কি আর মাস্টার পাওয়া যায় না? মাধবী বাকরুদ্ধ হয়ে বলল, দূর হ তুই এখান থেকে। একটা মানুষ একটি পয়সা হাতে না নিয়ে চলে গেল, আর তুই বলিস খোঁজাখুঁজি কেন? তার কাছে একটি পয়সা নেই, তা জানলে কি করে? তা আমি জানি, কিন্তু তোর অত কথায় কাজ কি রে? বিন্দু চুপ করে গেল। ক্রমে 7 দিন কেটে গেল, অথচ কেউ ফিরে এলো না। মাধবী তখন একরকম অন্ন জল ত্যাগ করল। তার মনে হতো সুরেন্দ্রনাথ অনাহারে আছে। যে বাড়ির জিনিস চেয়ে খেতে পারে না, পরের কাছে কি সে চাইতে পারে? তার দৃঢ় ধারণা সুরেন্দ্রনাথের কিনে খাওয়ার পয়সা নেই, ভিক্ষে করার সামর্থ্য নেই। ছোট ছেলের মতো অসহায় অবস্থায় হয়তো কোনো ফুটপাতে বসে কাঁদছে, নয় কোনো গাছতলায় বই মাথায় দিয়ে ঘুমিয়ে আছে। ব্রজরাজবাবু ফিরে এসে সব কথা শুনে মাধবীকে বললেন, কাজটা ভালো করনি মা। মাধবী কষ্টে অশ্রু সংবরণ করল। তারপর কি হলো সুরেন্দ্রনাথের? সে কোথায় হারিয়ে গেল? সে কি ফিরে আসবে আবার বড়দিদির কাছে? বড়দিদি কি ক্ষমা চাইবে তার কৃতকর্মের জন্য? এই সমস্ত কিছুর উত্তর জানতে হলে শুনতে থাকুন পরবর্তী পর্ব, যেটি খুব শীঘ্রই আসছে। নমস্কার, ধন্যবাদ।